আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস করব। আমি তোমাদের গণিত ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আমরা গত ক্লাসে জ্যামিতির অংশ করেছিলাম, তাই না? আজকে আমরা অষ্টম অধ্যায় করব, ঠিক আছে? তো অষ্টম অধ্যায়ে অঙ্ক করার আগে চলো আমরা একটা ঘটনা শুনি। হ্যাঁ, একদিন একটি স্কুলে এক প্রধান শিক্ষক দেখলেন যে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না, কিছুটা কম হচ্ছে। তো যদি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কম হয় তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা হবে, লেখাপড়া ভালো হবে না, ফলে কী হবে, রেজাল্টও ভালো হবে না, তাই না? তো সে প্রধান শিক্ষক চিন্তা করলেন যে উপস্থিতি আসলে কতজন উপস্থিত থাকছে প্রতি ক্লাসে সেটা তিনি দেখবেন। কে কে উপস্থিত থাকতে পারছে, কে কে থাকতে পারছে না, কে কতদিন উপস্থিত থাকছে। উনি ভাবলেন যে আগে আমাকে এটা জানতে হবে। তো উনি প্রধান শিক্ষক চিন্তা করলেন যে ক্লাসে শ্রেণী শিক্ষকদের ডেকে বললেন যে আপনার ক্লাসে কতজন উপস্থিত থাকে, আপনি ফেব্রুয়ারি মাসে আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত ছিল, প্রতিদিন অর্থাৎ মাসে প্রতিদিনই কতজন উপস্থিত হচ্ছে, তারপর 30 দিনের মধ্যে 25 দিনের বেশি কতজন, 25 দিনের কম কতজন, 20 দিনের থেকেও কম কতজন উপস্থিত হচ্ছে, তারপর কাদের উপস্থিতি 15 দিনের থেকেও কম। এইভাবে তিনি বললেন যে আপনি শিক্ষার্থীদের উপস্থিতির একটা তালিকা আমাকে তৈরি করে দিবেন। তো শ্রেণী শিক্ষক কী করলেন, উনি এই উপস্থিতির তালিকা তৈরি করতে যেয়ে উনি ক্লাসে যে প্রেজেন্টের খাতা থাকে এটা বের করলেন। তোমরা সবাই স্কুলে যখন প্রথম ক্লাস হয় তখন সবাই প্রেজেন্ট দাও, তাই না? ঠিক একটা শিক্ষক কী করেন, একটা খাতায় সেই প্রেজেন্টটা লিখে নেন। তো তিনি সেই খাতাটা বের করে একদিন করে হিসাব করা শুরু করলেন যে প্রথম দিন কতজন ছিল, দ্বিতীয় দিন কতজন ছিল, তৃতীয় দিন কতজন ছিল, এমন করে তিনি পুরো এক মাসে ফেব্রুয়ারি মাস তো 30 দিনে হয় না, 28 দিন হয়, আর লিপে হলে 29 দিন হয়। তো তিনি ওই বছর যে যতদিনে মাস ছিল প্রতিদিনের শিক্ষার্থীদের উপস্থিতি হিসাব করলেন, একটা তালিকা করলেন। তো তিনি দেখলেন এই তালিকাটা করে দেখলেন যে শিক্ষার্থীরা মাসে 28 দিনের মধ্যে 25 দিনের বেশি উপস্থিত ছিল 10 জন শিক্ষার্থীদের। ওই ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস টিচার এই তালিকাটা করলেন, প্রতিটা ক্লাস টিচারই তালিকা করলেন। তো আমরা যার কথা শুনছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। তো সেই ক্লাসের শ্রেণী শিক্ষক কী করলেন, 30 জন শিক্ষার্থীর মাঝে তিনি দেখলেন যে 25 দিনের বেশি উপস্থিত ছিল 8 জন। তারপর 25 দিনের কম অর্থাৎ 20 দিন থেকে বেশি কিন্তু 25 দিনের থেকে কম এইরকম উপস্থিত ছিল 12 জন, ঠিক আছে? এরপরে আর 25-এর থেকে 20-এর থেকে কম কিন্তু 15 থেকে বেশি অর্থাৎ 15 থেকে 20-এর মধ্যে উপস্থিতি ছিল হচ্ছে আরও ধরো 5 জন। আর বাকি কয়েকজন ছিল একেবারেই কম উপস্থিতি, কারো 2 জন 3 জন, আর কারো ধরো 8 দিন 10 দিন, কিন্তু 15 দিনের থেকে কম। তো এই তালিকাটা করে তিনি প্রধান শিক্ষককে জমা দিলেন। এভাবে প্রত্যেক ক্লাসের শ্রেণী শিক্ষককে জমা দিলেন। তো এটা নেওয়ার পর প্রধান শিক্ষক দেখলেন যে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবচেয়ে বেশি উপস্থিতি 8 জনের, বাকিদের উপস্থিতি তুলনামূলক কম। এই 8 জনের মধ্যে আবার 28 দিনের মধ্যে 28 দিনে আসছে 2 জন। তো তিনি তাহলে এই তালিকা দেখে বুঝতে পারছেন যে কারা প্রতিদিন স্কুলে আসছে, কারা একটু কম আসতে পারতেছে, কারা একেবারেই কম আসতে পারতেছে। তারপর পারছে। তো তারপর তিনি অভিভাবকদের সাথে যোগাযোগ করলেন
শিক্ষার্থীদের সমস্যা বুঝতে চাইলেন যে কারা কেন উপস্থিত হতে পারছে না, কি সমস্যা, কার বাসায় কোনো সমস্যা আছে কিনা, এগুলো আলোচনা করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আলোচনা করে তিনি কীভাবে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়ানো যায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, তোমরা কি বুঝতে পারলে? এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা সমস্যা, সেই সমস্যাটি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম হচ্ছে, সেই সমস্যা সমাধানের জন্য একটা পদ্ধতিতে সেই সমস্যার সমাধানের জন্য কিছু ডাটা নেওয়া হলো, কিছু তথ্য নেওয়া হলো। সেই তথ্যগুলো বিশ্লেষণ করে কিছু উপাত্ত সংগ্রহ করা হলো প্রথমে। সেই উপাত্তগুলো বিশ্লেষণ করে একটা তথ্য দাঁড় করানো হলো যে সেই উপাত্তগুলো কি, কতজন স্টুডেন্ট প্রতিদিন আসে, কতজন স্টুডেন্ট কম মানে 25 দিন আসে, কতজন স্টুডেন্ট 20 দিনে কম আসে, কতজন 15 দিনের কম আসে, এগুলো কি, এই যে এতজন এগুলো হচ্ছে এক একটা উপাত্ত। তারপর সেই উপাত্তগুলোকে বিশ্লেষণ করে দেখা গেল যে অর্ধেকের বেশি স্টুডেন্ট রেগুলার আসে না। তাহলে এই যে এই বিশ্লেষণ করে একটা পাওয়া গেল, একটা কিছু পাওয়া গেল, সেটাকে আমরা কি বলি, তথ্য। আর যে প্রক্রিয়ায় পুরো সমস্যাটা সমাধানের জন্য যে প্রক্রিয়াটা ব্যবহার করা হলো, যে প্রক্রিয়ায় কাজগুলো করা হলো, সেটাকে আমরা কি বলতে পারি? তোমরা সবাই জানো, বলো দেখি কি বলতে পারি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যানের মাধ্যমে এইভাবে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় এবং খুব সহজেই এই কাজগুলো করা হয়। যেমন ধরো আমাদের দেশের জনসংখ্যা কতজন, এখন আমরা জানি আমাদের দেশে প্রায় 16 কোটির পরে এখন জনসংখ্যা, তাই না? প্রায় 16 কোটি। তো সেই 16 কোটি জনসংখ্যা কীভাবে পাওয়া গেল, এই যে পদ্ধতিতে পাওয়া গেল, সেটাই হচ্ছে পরিসংখ্যান। এইভাবে পরিসংখ্যানের মাধ্যমে আমরা অনেক বড় বড় হিসাব খুব সহজেই করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়ব? অষ্টম অধ্যায়ে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করব। আমরা আজ পড়ব অষ্টম অধ্যায়ে পরিসংখ্যান। ঠিক আছে, সবাই বইয়ের অষ্টম অধ্যায়টা বের করো। অষ্টম অধ্যায় বের করে সবাই খাতা কলম নিয়ে খাতা কলম নিয়ে সামনে বসে নাও। ঠিক আছে, তোমরা ফার্স্ট টিউটোরিয়াল অংশে পরিসংখ্যানে কিছু অংশ পড়েছিলে, তাই না? পরিসংখ্যানে ফার্স্ট টিউটোরিয়ালে পরিসংখ্যানে কি ছিল মনে আছে? তথ্য, উপাত্ত, পরিসংখ্যান এবং উপাত্ত কেমন হয়, কত ধরনের, কি ইত্যাদি। তো আমরা যে ঘটনাটা শুনলাম সেখান থেকে আমরা জানলাম যে পরিসংখ্যান কি। এটা যদি আমরা ভাষায় বলি তাহলে কি বলতে পারি? যে কোনো কাজে ব্যবহারের জন্য কোনো ঘটনা থেকে যে মান, উপাদান বা কোনো ঘটনা থেকে কোনো কাজে ব্যবহারের জন্য মান, উপাদান বা বস্তু সংগ্রহের প্রক্রিয়াকে বলা হয় পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান হচ্ছে একটা প্রক্রিয়া। আচ্ছা, পরিসংখ্যানে পরিসংখ্যানে সংগৃহীত মান বা উপাদানকে বলা হয় কি? বলা হয় তথ্য। পরিসংখ্যানে সংগৃহীত মান বা উপাদানকে বলা হয় তথ্য। আর পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যামূলক তথ্যকে বলা হয় উপাত্ত। পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত। ঠিক আছে, এটা আমরা আগেও পড়েছিলাম, আবার একটু জেনে নিলাম। এই পরিসংখ্যানে সংগৃহীত তথ্য উপাত্ত দিয়ে আমরা কি করি, কি কাজ করি? যদি বলা হয়, যেমন ধরো তোমাদের
শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসের শিক্ষার্থীরা বেশিরভাগই এক মাসে কতজন উপস্থিতির হার কত বেশি, মানে উপস্থিতির হার কত, অর্থাৎ 100%, বেশিরভাগ শিক্ষার্থী 100%, নাকি এটাকে অন্যভাবে বলা যায় যে আরও সহজ করে যদি উদাহরণ দিই, যে তোমাদের স্কুলে কি শিক্ষার্থীদের বয়স, তো কতজন শিক্ষার্থীদের বয়স 12 বছর, কতজনের 13 বছর, কতজনের ধরো 11 বছর, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের বয়সের গড়ে কত বছর আসে, যেমন ধরো আমরা তো যদি বলা হয় যে তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের বয়স কত, তাহলে একজন একজন করে বলতে গেলে তো অনেকজনের কথা বলতে হবে। কিন্তু যদি বলে অ্যাভারেজ একটা গড়ে, আমি একটা সংখ্যা চাই যেই সংখ্যাটা বেশিরভাগ শিক্ষার্থীদেরই থাকবে, একটা গড়ে আমরা বের করবো। তোমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু গড় করে আসছো, তাহলে সেক্ষেত্রে এইখানেও আমরা পরিসংখ্যানের তথ্যগুলোকে গড় করে বলতে পারবো যে ওই ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের গড়ে বয়স কত, ঠিক আছে। আচ্ছা, কোনো ক্ষেত্রে দেখা যায় যে গড় বের হয়, সেই গড়ের যে তথ্য, ধরো যে তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের কারো বয়স 12, কারো 11, কারো 13, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীদের গড় বয়স হয়ে গেল 11.5 বছর। তাহলে এই 11.5 বছর যে পাওয়া গেল, সেটার সাথে কি 10, 11, 12 এগুলো কোনো মিল আছে না, এটা একটা ভিন্ন সংখ্যা। এইরকম ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীদের বয়সের একটা মধ্যমান নির্ণয় করা হয়। বয়সের একটা মধ্যমান, আসলে শিক্ষার্থীদের বয়সের না, যে কোনো ঘটনায় প্রাপ্ত উপাত্তগুলোর একটা মধ্যমান, মাঝখানের একটা রাশি নির্ণয় করা হয়, যেটাকে ধরা হয় যে হ্যাঁ মোটামুটি এখানকার সব কিছু এই মানের ভিত্তিতে আছে, সেইটাকে বলা হয় মধ্য, ঠিক আছে। আবার ধরো যে তোমাদের ক্লাসে সবচেয়ে বেশি বয়সের শিক্ষার্থী কতজন, যাদের বয়স সবচেয়ে বেশি কতজন, তাহলে ধরো যে সবচেয়ে বেশি একই বয়সের বেশি সংখ্যক শিক্ষার্থী কতজন, সেটা ধরো যে 13 বছর বয়সের আছে 8 জন, 12 বছর বয়সের আছে 5 জন, আর 11 বছর বয়সের আছে 3 জন। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী কোন বয়সের মধ্যে আছে, 13 বছর বয়সে কতজন আছে, সবচেয়ে বেশি সংখ্যক 8 জন। তাহলে আমরা এটাও বের করতে পারি, এইটাকে বলা হয় প্রচুর, ঠিক আছে। তাহলে আমরা পরিসংখ্যানের তথ্যগুলো দিয়ে কী করি, গড় বের করতে পারি। এই তথ্যগুলো প্রথমে আমরা সংগ্রহ করে গড় করি, মধ্য বের করি, প্রচুরক করি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়, সারণী তৈরি করা যায়, লেখচিত্র তৈরি করা যায়, রেখাচিত্র তৈরি করা যায়, এবং বিভিন্ন ধরনের তথ্য এই পরিসংখ্যান থেকে বিভিন্ন ধরনের পরিসংখ্যানের বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। তাহলে আজকে পরিসংখ্যানে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে গড়, মধ্য এবং প্রচুরক নির্ণয় করা শিখব, ঠিক আছে। গড়, মধ্য এবং প্রচুরক। তো পরিসংখ্যানের গড় কাকে বলে, আমরা প্রথমে কিছু তথ্য মানে কিছু উপাত্ত নিই। মনে করো একটা তোমাদের বইয়ে একটা অঙ্ক দিয়ে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। যেমন ধরো তোমাদের ক্লাসে গণিত পরীক্ষা হয়েছে। কত টিউটোরিয়াল পরীক্ষা তোমরা দিয়েছো না? টিউটোরিয়াল পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণী পরীক্ষায় 10 জন
50-এর মধ্যে ধরো কেউ ফেলবো 45, এইগুলো 10 জন শিক্ষার্থী নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন এই শিক্ষার্থীদের বলা হলো গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করার আগে আমাকে জানতে হবে গড় কি। তোমরা তো পঞ্চম শ্রেণীতে গড় নির্ণয় করা শিখে এসেছো। ঠিক আছে, তো কিভাবে করবো? আমরা জানি গড় কি। গড় কাকে বলে? উপাত্ত সমূহের প্রদত্ত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে সেই ভাগফলকে বলা হয়, বা যে মান পাওয়া যায় তাকে বলা হয় উপাত্ত সমূহের গড়, তাই না? তাহলে গড় কাকে বলে? তাহলে প্রদত্ত উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোকে কি করতে হবে? উপাত্তগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে উপাত্তের সমষ্টি নির্ণয় করে কি করতে হবে? উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করে দেবেন। কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে কি বলা হবে? উপাত্তের সমূহের গড়। গড় কিন্তু গড় নির্ণয় করাও কিন্তু তোমরা আগেই শিখে গেছো। তাহলে আমরা এখানে এক সূত্রের সাহায্যে যদি লিখি তাহলে কি লিখব? গড় সমান সমান হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি বা যোগফল ভাগ হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে কি করতে হবে? 45 যোগ 42 যোগ 40 এরকম করে 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 সবগুলো সংখ্যা যোগ করতে হবে। যোগ করে কোথায় লিখতে হবে? কোথায়? আচ্ছা, লেখার সময় কিভাবে লিখতে হবে আমি চলে একবার লিখে দিচ্ছি। 45 যোগ 42 যোগ 40 এইটা লিখে উপাত্তের সংখ্যা 10 দিয়ে ভাগ করলেও হবে, এভাবে করলেও হবে। আর যদি কেউ মনে করো যে আমি এইভাবে লিখে দেব উপাত্ত সমূহের সমষ্টি লিখে আগে কি করলাম? এটাকে না লিখে আগে যোগ করে নিলাম, করে একটা রেজাল্ট বের করলাম। তারপর উপাত্ত সমূহের সংখ্যা লিখে সংখ্যা সমান কয়টা সংখ্যা আছে সেটা লিখে দিলাম। তারপরে গড় সমান সমান এই সংখ্যাকে এখানে আর এই সংখ্যাকে এখানে বসিয়ে
আগে উপাত্ত সময় সমষ্টি লিখে যোগফলটাকে বের করে নেবেন, সংখ্যা লিখে তারপর গড় লিখে শুধু ওই যোগফলটা এখানে বসিয়ে দেবেন আর উপাত্ত সময়ের সংখ্যাটা নিচে বসিয়ে দেবেন, করে করবো। এভাবে আমরা উপাত্তের গড় নির্ণয় করি, এটা তোমরা আগেও করে এসছো। এখন দেখো তাহলে মধ্যক কি, মধ্যক কিভাবে নির্ণয় করে। মধ্যকটা তোমরা আগে পড়োনি, মধ্যক সম্পূর্ণ নতুন একটা বিষয়। তাহলে মধ্যক কি? মধ্যক হচ্ছে যে উপাত্তগুলো দেয়া থাকবে এর মধ্যে যে মানটা উপাত্তগুলোকে সমান দুটো অংশে বিভক্ত করে সেই মানটাকে বলা হয় মধ্যক, বা সেই উপাত্তটাকে বলা হয় মধ্যক। উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা সবগুলো উপাত্তকে সমান দুটো অংশে বিভক্ত করে, এই যে ধরো উপাত্ত মাঝখানে একটা উপাত্ত আছে যেটা এই উপাত্তগুলোকে সমান দুটো অংশে বিভক্ত করতেছে, তাহলে ঠিক মাঝখানে যে উপাত্তটা থাকবে সেটাই হবে মধ্যক। তবে শর্ত হচ্ছে মধ্যক নির্ণয়ের আগে এই যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ অবিন্যস্ত থাকলে সেই উপাত্তগুলোকে বিন্যস্ত করে নিতে হবে। তোমরা বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত তো জানো কীভাবে করে, শুধু ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম যে কোনোভাবে সাজালে হয়ে যায় বিন্যস্ত, আর যদি সাজানো না থাকে তাহলে সেটা কি হয়? অবিন্যস্ত। তাহলে যদি বলা হয় উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, কি করবে? আগেই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে, তারপর মধ্যক নির্ণয় করতে হবে। এখন মধ্যক কাকে বলে আমি আবারও বলে দিচ্ছি, উপাত্তগুলোকে বিন্যস্ত করার পর যে উপাত্ত সমস্ত উপাত্তকে বা উপাত্তের যে মান সমস্ত উপাত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে তাকে বলা হয় মধ্যক। এটা তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে। এখন মধ্যকটা কিভাবে নির্ণয় করবে? মধ্যক নির্ণয়ের সূত্র আছে। এই মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমরা যদি ক্লাস 6-এ শিখে যাও, 6-এও তোমার কাজে লাগবে, 7-এও কাজে লাগবে, 8-এও কাজে লাগবে, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতেও এই সূত্রগুলো ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারবে। যে সূত্র বিস্তারিত বর্ণনা তোমাদের বলে দেওয়া নাই, কিন্তু তোমরা যদি এখানেই শিখে যেতে পারো তাহলে পরবর্তী ক্লাসে করতে আর সমস্যা হবে, আর এখানে তো তোমরা করতে পারবে, তাই না? তাহলে আমি তোমাদের শিখিয়ে দিই যে সূত্রটা কি। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি ধরি উপাত্তের উপাত্ত সমূহের সংখ্যা n, উপাত্ত সমূহের সংখ্যা n। উপাত্ত সমূহের সংখ্যা কি? যেমন এই যে উপাত্তগুলো দেওয়া আছে, এখানে মোট কয়টা উপাত্ত আছে? 10টা। তাহলে এই n সমান হবে 10। যদি 11টা থাকে 11, যদি 20টা থাকে তাহলে n সমান 20। যতগুলো থাকবে n এর মান হবে তত। ঠিক আছে? তাহলে উপাত্ত সমূহের সংখ্যাকে যদি n ধরা হয় তাহলে n এর মানটা একটা জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে, তাই না? যদি n সমান 10 অর্থাৎ 10টা উপাত্ত থাকে তাহলে n কি? একটা জোড় সংখ্যা। আবার যদি ধরো 21টা থাকে তাহলে 21 কি? একটা বিজোড় সংখ্যা। তো উপাত্ত নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা জোড় না বিজোড় তার উপর ভিত্তি করে সূত্র হচ্ছে দুটি। প্রথম সূত্রটা n উপাত্ত সমূহের সংখ্যা n জোড় সংখ্যা হলে n যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্রটি মধ্যক সমান হবে n/2
2। ঠিক আছে, কি বললাম? উপাত্তের সংখ্যা n জোড় সংখ্যা হলে মধ্যক সমান কি n ভাগ 2তম পদ যোগ n ভাগ 2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2, যখন উপাত্তের সংখ্যা nটা জোড় সংখ্যা হবে। ঠিক আছে, আর যদি nটা বিজোড় সংখ্যা হয় তাহলে কি উপাত্তের সংখ্যা n বিজোড় সংখ্যা হলে মধ্যক সমান হচ্ছে n যোগ 1 ভাগ 2তম পদ। অর্থাৎ nটা যদি বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে মধ্যক কি হবে, n এর সাথে 1 যোগ করতে হবে, যোগ করে n এর মান যত 10 হলে 10 যদি 11 হয় 11 সাথে 1 যোগ করতে হবে, যদি 15 হয় 15 সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যে পদটা বের হবে তততম পদ যত সেটাই হচ্ছে উপাত্তের মধ্য। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রে দিয়ে তাহলে এই উপাত্তগুলো একটু মধ্যক বের করি। দেখো এখানে 10টা উপাত্তের সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে n এর মান কত? বিজোড়। এখন n যদি বিজোড় হয় তাহলে কি দেখতে হবে? n ভাগ 2তম পদ, কোন সূত্র? এই সূত্র, n ভাগ 2তম পদ যোগ n ভাগ 2 যোগ 1তম পদ ভাগ 2। তাহলে সূত্র জানি, n এর মানও জানি, n সমান জোড়, তাহলে আমরা বের করব। তবে বের করার আগে এগুলোকে আমরা সাজিয়ে নিব। এখন তো কি সাজানো আছে না অবিন্যস্ত আছে, বিন্যস্ত করে নেব। মানের ঊর্ধ্বক্রমে যদি বিন্যস্ত করে নিই তাহলে সবার দেখো এখানে সবচেয়ে ছোট কি আছে? সবচেয়ে ছোট আছে 20, তারপরে কি আছে 20, তারপরে আছে 28, তারপরে কি আছে 32, এরপরে 35, এরপরে 42, এরপর 43, 42 দেখো সরি 42 এর আগে কি আছে 40, 42 এখানেও একবার আছে এখানেও একবার আছে, তাহলে আমি দুইবারই এখানে লিখবো, পরপর দুবার লিখে দিব। তারপরে হচ্ছে 43, তারপরে 45, তারপর 48। তোমরা যখন এভাবে সাজাবে, সাজানোর সময় তোমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নে একটা করে লিখবে, একটা করে দাগ দেবে, তাতে কি হবে কোনটা বাদ পড়ে গেল সেটা তুমি বুঝতে পারবে, তাহলে অঙ্কগুলো তথ্যগুলো সাজানো সহজ হয়। তা এখন দেখো 20, 28, 32, 35, 40, 42, 43, 45, 47 এখন মানে ক্রমানুসারে সাজানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে তথ্য দিয়ে মধ্যক নির্ণয় করব। তাহলে এই সূত্র অনুযায়ী যদি করি n সমান কত 10, সুতরাং মধ্যক সমান n সমান হচ্ছে 10। তাহলে আমরা এই সূত্রে যদি বসিয়ে দেই 10 ভাগ 2তম পদ যোগ 10 ভাগ 2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। ঠিক আছে, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5। সূত্র দেখে যদি তোমাদের কাছে মনে হয় কঠিন, অঙ্কটা যখনই আস্তে আস্তে করতে থাকবে তখনই দেখবে সহজ হয়ে যাবে। সূত্র দেখে কঠিন মনে হলো অঙ্ক করাটা কিন্তু অনেক সহজ, কারণ এই সূত্রের সাহায্যে তুমি খুব সহজেই মানগুলো বসালেই অঙ্কটা হয়ে যায়। তোমরা তো এর থেকে কঠিন কঠিন অঙ্ক করে ফেলছো, তাই না? তাহলে 10 থেকে 2 দিয়ে ভাগ করলে 5তম পদ, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। 5তম পদ আর ওই পাশে আসতেছে যোগ 5 আর কত 6তম পদ, তারপর হচ্ছে 2। এই যে এখন হয়ে গেল, এখন দেখব
5তম পদ কোনটা, এখানে নাই যে সাজানোর পর, তাহলে এখানে 5তম পদ কোনটা, 1 2 3 4 5, 5তম পদে কি আছে 40, তাহলে 5তম পদের জায়গায় লিখবো 40 যোগ 6তম পদে কি আছে 42, তাহলে এখানে লিখে দেব 42 ভাগ 2, 40 42 যোগ করলে কত হয় 82, একে 2 দিয়ে ভাগ করো 41। তাহলে আমাদের যে তথ্য উপাত্তগুলো দেয়া আছে সেই উপাত্তগুলোর মধ্যক কত বেরোচ্ছে 41। এভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। যদি এখানে 10 জন না থেকে 11 জন থাকতো, এখানে যদি আরো একটা সংখ্যা থাকতো, তখন ধরো 49, এখানে আরো একটা সংখ্যা থাকতো 49, এখানে যদি এমন থাকতো, তাহলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতাম, অর্থাৎ n সমান 11, তাহলে কি করবো n সমান যদি 11 হয় তাহলে মধ্যক n এর জায়গায় দিয়ে দেবো 11 যোগ 1 ভাগ 2 তম পদ, 11 আর কি 12 ভাগ 2 তম পদ, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6তম পদ। এখন দেখো 6তম পদ আমার এটা আরো সহজে হয়ে গেল। 6তম পদ এখানে কত 1 2 3 4 5 6, 6তম পদ কত 42, এই লিখে দিলাম 42, তাহলে এইটাই হয়ে গেল মধ্য। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো মধ্য কিভাবে নির্ণয় করে, জোড় হলে কিভাবে নির্ণয় করে, বিজোড় হলে কিভাবে নির্ণয় করে। এখন সহজ হয়ে গেল না? একটা অঙ্ক যখন তুমি ভালো করে বুঝে স্টেপ বাই স্টেপ একটার পর একটা লাইন নির্ণয় করবে, দেখবে অঙ্ক অনেক সহজ লাগবে। এখন আমরা গড় করে ফেলছি, মধ্যক করে ফেলছি, এখন দেখবো প্রচুর। প্রচুর কি জিনিস? প্রচুরক শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রচুর মানে বেশি আছে, বেশি সংখ্যক থাকবে। তা প্রচুরক কি? প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত সর্বাধিক সংখ্যক থাকবে সেই উপাত্তকে বলা হয় প্রচুরক। প্রদত্ত উপাত্তগুলোর মাঝে যে উপাত্ত সর্বাধিক সংখ্যক থাকবে তাকে বলা হয় প্রচুরক। আমাদের বইয়ে দেয়া আছে সুন্দর করে। তো সেই উপাত্তগুলোর দেখো, আমরা যদি এই উপাত্তগুলো খেয়াল করি, এই উপাত্তগুলোর মাঝে কে বেশিবার আছে? সর্বাধিক বলতে সে একের বেশি 2 3 4 5 যে কোনো সংখ্যক বার থাকতে পারবে। কোন উপাত্তটা একাধিক আছে? আমরা যদি এই উপাত্তটা খেয়াল করি, দেখো 20 28 32 35 40 42 42 43 45 48 49, তাহলে এখানকার মধ্যে 20 একবার, 28 একবার, 32 একবার, এরকম করে করে 42 ছাড়া আর বাকি সবগুলোই দেখো একবার করে আছে, তাই না? তাহলে সর্বাধিক ভার কোনটা আছে? 42, এটাই দুইবার আছে, বাকি সব একবার করে আছে। তাহলে এই 42 হবে প্রচুরক। তাহলে তোমাদের যদি বলা হয় উপাত্তগুলোর মাঝে প্রচুরক নির্ণয় করো, কি লিখবে? লিখবে যেহেতু উপাত্তগুলোর মাঝে 42 উপাত্তটি সর্বাধিক দুইবার আছে। সুতরাং উপাত্তগুলোর প্রচুরক 42। উপাত্তগুলোর মাঝে 42 উপাত্তটি সর্বাধিক দুইবার আছে, সুতরাং উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 42। এখন যদি এমন হতো 42 দুইবার না থাকতো, অর্থাৎ একবারই থাকতো, প্রত্যেকটা উপাত্তই একবার একবার করে আছে, তাহলে এখানে প্রচুরক কি হবে? এই ক্ষেত্রে কোনো প্রচুরকই থাকবে না, অর্থাৎ এখানে কোনো প্রচুরক নেই। উপাত্তগুলোর মাঝে কোনো উপাত্ত যদি একাধিকবার না থাকে, সবগুলো উপাত্ত মাত্র একবার করে থাকে, তাহলে সেখানে কোনো প্রচুরক নেই। আবার ধরো যদি উল্টোটা হতো, 42 এখানে দুইবার আছে,
মনে করো 4500 দুবার ছিল, এখানে 45 ধরো আরও একবার ছিল, তাহলে 4200 দুবার, 4500 দুবার, দুইটাই সংখ্যা দুবার করে আছে, তাহলে সেক্ষেত্রে প্রচুর কী হতো, দুটোই হতো। তখন এখানে লিখতে হলো উপাত্তগুলোর মাঝে 42 ও 45 উপাত্ত সর্বাধিক দুবার আছে, সুতরাং উপাত্তগুলোর প্রচুর 42 ও 45। এইভাবে সর্বাধিক যদি একাধিক প্রচুরক থাকে একই সংখ্যক বার এবং সবগুলোই সর্বাধিকবার হতে পারে, তাহলে সেক্ষেত্রে যতগুলো থাকবে সবগুলো প্রচুরক, সবগুলো একবার থাকলে একটাও প্রচুরক নেই। আর যদি নির্দিষ্ট একটা উপাত্ত একাধিকবার থাকে তাহলে ওই একটা উপাত্তই হবে প্রচুরক। ঠিক আছে, তো তোমরা এতক্ষণ গড়, মধ্যক এবং প্রচুরক কীভাবে নির্ণয় করে শিখে গেলে। এখন তোমাদের একটা SW থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়িটা থাকছে, দেখো ষষ্ঠ শ্রেণী 10 জন শিক্ষার্থীর বয়স নিয়ে দেওয়া হলো। এই 10 জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে, উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলোর ভিত্তিতে সূত্র প্রয়োগ করে তোমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা সময় মতো SW করে ফেলবে। SWটা করে জানোই কোথায় দিতে হয়। এই ক্লাসটা যেখানে দেখছো সে আমাদের বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজের কমেন্টসে যেখানে ক্লাসটা দিবে সেই জায়গার কমেন্টসে দিবে। অন্য কোনো ক্লাসের কমেন্টসে কিন্তু তোমরা এই ক্লাসের SW দিবে না। তোমরা কিন্তু এই কাজটা করছো, এটা করবে না। ঠিক আছে, আর অবশ্যই 2 দিনের মধ্যে দিতে হবে। SW না দিলে প্রত্যেকটা SW তোমার জন্য মার্কস নিয়ে আসবে। একটা SW দিলে না তার কিন্তু মার্কস কমে যাবে। আর তোমাদের বাসায় পড়াশোনা করছো, কতটুকু করছো, কী প্রবলেম হচ্ছে সেটা যেন আমি বুঝতে পারি, সেজন্য অবশ্যই সময় মতো SW দিয়ে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।